নমস্কার, আমি দেবলীনা। আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। আমাদের আজকের নিবেদন লেখক সুজন সেনের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প লোভে পাপ, পাপে মৃত্যু। গল্প পাঠ ও প্রধান সূত্রধর প্রিয়াংশু। গল্পের অন্যান্য চরিত্রে প্রিয়াংশু ও দেবলীনা। পোস্টার ডিজাইন অয়ন, স্ক্রিপ্ট অনির্বাণ, আবহ অপূর্ব, সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনা অনু অডিও ফিল্মস। শুরু হচ্ছে হাড় হিম করা ভূতের গল্প লোভে পাপ, পাপে মৃত্যু। বুঝলে বিভূতি, আজ থেকে প্রায় 4 দশক আগের কথা। তখন আমি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নিত্য নতুন তন্ত্রবিদ্যা শেখার মনস্কামনা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। এই রকমই একদিন ঘুরতে ঘুরতে আমি আরামপুর নামের একটি গ্রামে গিয়ে উপস্থিত হই। ওই গ্রামে বিশ্রামের জন্য একটি বড় বটগাছের নিচে আমাকে আশ্রয় নিতে হয়, কারণ তখন সময়টা ছিল গ্রীষ্মকাল। আর আমাদের এই বঙ্গদেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমের প্রতাপের কথা তো তোমাদের অজানা নয়। এই ঋতুতে সূর্যদেব থেকে নির্গত গরমের চোট আর রোদের তেজ মানুষ সহ সমস্ত জীবকুলের প্রাণ রসকে যেন শুষে নেয়। আর তখনও পর্যন্ত আমি উচ্চ মানের কোনো সাধনা বা তন্ত্রবিদ্যাকে নিজের আয়ত্ত করতে পারিনি। ফলত আর 5টা সাধারণ মানুষের মতোই আমারও একাদশ ইন্দ্রিয় এই বাহ্যিক অনুভূতিগুলির বশে ছিল। গ্রাম অঞ্চল বা শহরাঞ্চলে আমরা হামেশাই দেখি যে একাধিক লোক একসাথে কোনো চায়ের দোকানে বা কোনো বড় গাছের নিচে বা নদীর পাড়ে একসাথে বসে আড্ডা দেয় আর গল্প গুজব করে, যেমন করে আমরা 3জন এই ঘরে বসে আড্ডা দিচ্ছি। তা গরমের দিনে এই আড্ডা দেওয়ার প্রবণতা আরো বহু গুণ বেড়ে যায়। কি তাই তো? হ্যাঁ ঠাকুর মশাই, একদম ঠিক বলেছেন। তা যে বটবৃক্ষের আচ্ছাদনে আমি আশ্রয় নিয়েছিলাম, সেখানে আমার মতোই আরো বহু পথিক আশ্রয় নিয়েছিল। ফলত তাদের গল্প গুজবের কণ্ঠস্বরে জায়গাটার আবহাওয়া হয়ে উঠেছিল গ্রামে বসা কোনো হাটের মতো। এতে আমার কিছুটা বিরক্তিবোধ হচ্ছিল ঠিকই, কিন্তু ক্ষণে ক্ষণে বয়ে আসা প্রকৃতির শীতল বাতাস সেই বিরক্তির ছাপকে অনেকটাই লাঘব করেছিল। তাছাড়াও বিরক্তির ছাপটুকু মুছে ফেলার জন্য আমি আমার মনকে কেন্দ্রভূত করছিলাম সেই বটগাছের একটি উঁচু ডালের দিকে। ডালটিতে পায়রা জাতীয় কোনো পাখি হয়তো বাসা করেছিল। ঠিক মানুষের মতোই 2টি পায়রা খুব যত্নে তাদের সদ্যজাত ছানা দুটিকে খাবার খাওয়াচ্ছিল। সে দৃশ্য মনের আবেগে বেশ ধরেছিল, মনে করিয়ে দিয়েছিল আমার মায়ের কথা। শৈশবে এমনকি কৈশোরেও মা আমাকে ওইভাবেই খাইয়ে দিত, যত্ন করত। সাধনার টানে আমি যেমন ভবঘুরে হয়েছিলাম, তেমনি আবার মায়ের স্মৃতি আমার এই ভবঘুরে জীবনের মাঝেও ব্যাঘাত ঘটাতো। তখন আবার আমি ফিরে আসতাম বাড়িতে। এভাবেই আমি যখন নিজের চিন্তার গভীরে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিলাম, হঠাৎই কারো তীব্র কান্নায় আমার সেই চিন্তার ঘোর কেটে গেল। আমি ব্যস্ত সমস্ত হয়ে লক্ষ্য করলাম একটি 15-16 বছরের কিশোর
তারও স্বরে কাঁদতে কাঁদতে দৌড়ে এদিকেই আসছে। যুবকটি কাঁদতে কাঁদতে বলছে, বাবা, বাবা, মা নেই বাবা, মা আমাদের ছেড়ে চলে গেছে, মা আমাদের ছেড়ে চলে গেছে। যুবকটির এই কথা শুনে আমার থেকে 10 হাত দূরে বসে থাকা একটি বছর 40-এর লোক ডুকরে কেঁদে উঠলেন। স্বর্ণলতা, স্বর্ণলতা, তুমি কোথায় গেলে? আশেপাশের লোকগুলির মধ্যেও তখন একটা গুঞ্জনের সুর উঠল এবং সেই গুঞ্জন থেকে কয়েকটি বাক্য আমার কানে ভেসে আসতে শুরু করলো। যতীনবাবুর বউটা তো শুনছিলাম অনেক দিন ধরেই নাকি শয্যাশায়ী হয়ে পড়েছিল। তার শেষমেশ বউটা মারা গেল কি করে? তার শেষমেশ বউটা মারা গেল তাহলে? যাক, ভালোই হয়েছে। বিছানায় পড়ে কষ্ট পাওয়ার থেকে মরে গেছে, ভগবান মঙ্গলই করেছেন। আরে ডাক্তার, বদ্যি, কবিরাজ সবাইকেই নাকি দেখিয়েছিলেন যতীনবাবু, কিন্তু তখন সুফল হয়নি। মনে হয় কোনো দেবতা বা ভয়ঙ্কর উপদেবতার প্রকোপ পড়েছে ওনার বউয়ের ওপর। শুধু বউয়ের ওপর নয়, যতীনবাবুর ব্যবসাটাও দেখো না কিরকম তলানিতে ঠেকে গিয়েছে। লোকমুখে কানাঘুষো শুনে কয়েকটা তথ্য আমার কাছে পরিষ্কার হয়ে গেল। প্রথমত, ক্রন্দনরত ওই ব্যক্তিটির নাম যতীন, আর দ্বিতীয়ত, লোকমুখে তার নাম উচ্চারণের ভঙ্গি দেখে বুঝলাম এই যতীনবাবু নিশ্চয়ই কোনো অর্থবান বা সম্ভ্রান্ত পরিবারের লোক। এরই মধ্যে আবারও ঘটে গেল এক অবাক করা ঘটনা। ওই যতীন নামের লোকটি হঠাৎই কাঁদতে কাঁদতে মাথা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়লেন। তারপর একেবারে স্থির হয়ে গেলেন। তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন একেবারে বন্ধ করে দিল। তিনি জ্ঞান হারিয়েছিলেন। সম্ভবত স্ত্রীর এই আকস্মিক মৃত্যু সংবাদ তিনি সহ্য করতে পারেননি। আমার পাশে দাঁড়িয়ে থাকা কিশোর ছেলেটি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ডাকতে শুরু করলো, বাবা, বাবা, ও বাবা, তোমার কি হলো বাবা, বাবা? সেখানে উপস্থিত সকল জনতা তাদের ঘিরে ধরল। কিশোর ছেলেটির করুণ অবস্থা দেখে আমার মনে খুব মায়া হলো। আর তাছাড়াও বারবার ডাকার পরেও লোকটির জ্ঞান ফিরছিল না। ফলত দূরে অবস্থিত দৃশ্যমান একটি কুয়োর দিকে আমি ছুটে যাই এবং সেখান থেকে জল নিয়ে এসে লোকটির চোখে মুখে ছিটিয়ে দিই। লোকটির জ্ঞান ফিরে আসে। সেই সময় আমি বৃহৎ মাপের কোনো তন্ত্রবিদ্যা আয়ত্ত করতে পারিনি ঠিকই, কিন্তু মধুসুন্দরী দেবীর সান্নিধ্য লাভ করেছিলাম। ফলত তার কৃপায় সামান্য কিছু বিদ্যা আমার আয়ত্তে ছিল। আর কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে আমি মধুসুন্দরী দেবীর ধ্যান করতাম, আর তিনি আমাকে সেই পরিস্থিতি থেকে উত্তীর্ণ হওয়ার পথ দেখাতেন। তা লোকটির চোখে মুখে জল ছেটানোর সময় আমি বুঝতে পারি যে তিনি স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে জ্ঞান হারাননি, বরং এর পেছনে আছে কোনো অলৌকিক শক্তির হাত। একজন অচেনা মানুষের এরকম সহায়তা প্রবণ ভাব দেখে কিশোরটি করুণ কণ্ঠে আমায় জিজ্ঞেস করল, কে আপনি মহাশয়? আমি নিজের পরিচয় দিয়ে বললাম, আমার নাম তারানাথ জ্যোতির্বিনোদ। অনেকে আমাকে তারানাথ তান্ত্রিক বলেও চেনে। আমার নাম শুনে কিশোরটির মুখে ফুটে উঠল একটা পরিবর্তনের চিহ্ন। সে আবার তার সদ্য জ্ঞানপ্রাপ্ত বাবার উদ্দেশ্যে বলল, বাবা, বাবা, ইনি ইনি সেই তারানাথ তান্ত্রিক যার খোঁজ আপনি আপনি এতদিন ধরে করছিলেন। এই যে ইনি তারানাথ তান্ত্রিক। লোকটি ছেলের মুখে এই কথা শুনে কিছুক্ষণ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর কাতর কণ্ঠে হাত জোড় করে বলতে শুরু করলো, বাবা,
আপনি তাহলে তারানাথ তান্ত্রিক। আপনাকে কত খুঁজেছি কিন্তু পাইনি। আপনার অলৌকিক ক্ষমতার কথা লোকমুখে অনেক শুনেছি বাবা। আমার এই বিপদে আপনিই আমাকে রক্ষা করতে পারবেন। দয়া করে আমার সাথে চলুন বাবা, দয়া করে আমার সাথে আমার বাড়ি চলুন। কিশোরী এবার তারানাথের গল্পের মাঝখানেই প্রশ্ন করে উঠল, আরে ঠাকুরমশাই, আপনার নাম তাহলে উত্তরবঙ্গে ছড়িয়েছিল? তারানাথ স্বল্প হেসে উত্তর দিলেন, প্রথম দিকে আমার নাম কেউ জানতো না, কিন্তু উত্তরবঙ্গে থাকাকালীন 3-4টে পরিবারের সাহায্য করেছিলাম, আর তাতেই হয়তো লোকমুখে আমার নাম কিছুটা ছড়িয়েছিল। আচ্ছা ঠাকুরমশাই, কিরকম ভাবে ওই 3টে পরিবারের সাহায্য করেছিলেন আপনি? সে কাহিনী নয়, পরে কখনো একদিন বলা যাবে খন। আজ যে কাহিনীটা বলছি সেটা মন দিয়ে শোনো। কিশোরী এবার মুখে অল্প হাসি নিয়েই মাথা চুলকোতে চুলকোতে বলল, তা বলুন। তারানাথ পুনরায় তার গল্প শুরু করলো। লোকটির ওরকম কাতর অনুরোধ শুনে আমি কিশোরটির মুখের দিকে একবার তাকালাম। কিশোরটির করুণাময় ও বেদনা মিশ্রিত মুখশ্রী দেখে আমি আর লোকটির অনুরোধ অগ্রাহ্য করতে পারলাম না। রাস্তায় যেতে যেতে লোকটি বলল, আমার নাম যতীনচন্দ্র দাস, আর এটি আমার ছেলে নিবারণ দাস। দুঃখের কথা আপনাকে আর কি বলবো ঠাকুরমশাই, হয়তো আমার পাপের কারণেই আজ আমার স্ত্রী মারা গেলেন। এই কথা বলে যতীনবাবু পুনরায় কাঁদতে শুরু করেন। আমি যতীনবাবুকে সান্ত্বনা দিয়ে বললাম, এভাবে কাঁদবেন না যতীনবাবু, মনকে শক্ত করুন। কি ঘটেছে আগাগোড়া আমাকে খুলে বলুন, তা না হলে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। ঠাকুরমশাই, আগে বাড়ি পৌঁছই, তারপর স্ত্রীর দেহ সৎকার করে আপনাকে সব খুলে বলবো। আমি ওনার কথায় সম্মতি জানালাম। আর তাছাড়াও ওনার এরকম মানসিক অবস্থায় ওনাকে বেশি প্রশ্ন করা তো নিতান্তই অনুচিত। তাই আমি যতীনবাবুর বাড়ি পৌঁছানো পর্যন্ত নিস্তব্ধ রইলাম। যতীনবাবুর বাড়ি পৌঁছানোর পর আমি যেন আরো বেশি নিস্তব্ধ হয়ে গেলাম। যতীনবাবুর বাড়িটি ছিল ছোটখাটো একটা জমিদার বাড়ির মতো। সম্ভবত 1.5 থেকে 2 বিঘা জমির ওপর তিনি তার বাড়িটি নির্মাণ করেছিলেন। একটি লাল রঙের বড় ইটের দালান, আর দালানটির চারিপাশে ফাঁকা অবশিষ্ট অংশটিকে বাগানের মতো করে নানান ধরনের ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। এক কথায় বাড়িটার সৌন্দর্য অপূর্ব, কিন্তু আজ যেন সেই বাড়ির সৌন্দর্যের রঙকে বিবর্ণ করে নেমে এসেছে শোকের এক কালো ছায়া। বাড়ির ভিতর থেকে ভেসে আসছে 2-3 জন মহিলার ক্রন্দন ধ্বনি। সমগ্র পরিবেশটাকে দেখে আমার বারংবার মনে হচ্ছিল যেটা ঘটমান নয় সেটাই যেন ঘটেছে এই বাড়িতে। আমি বাড়িটির সিংহদ্বারে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, আর যতীনবাবু ও তার ছেলে নিবারণ আমার পাশে দাঁড়িয়েছিল। তাদের পা যেন বাড়ির সম্মুখে এসে থেমে গেছে। বিশেষ করে যতীনবাবু যেন বাড়ির ভিতরের সেই করুণ দৃশ্যের সম্মুখীন হতে বারংবার ভীত হচ্ছে। যতীনবাবু যেন অসহায় হয়ে পড়েছেন। তিনি যেন মানতেই পারছেন না তার স্ত্রী আর নেই। এটাই তো স্বাভাবিক। আমরা মানুষেরা নিজেদের প্রিয়জনকে হারানোর সাথে সাথে নিজেদের সমস্ত বুদ্ধিমত্তা ও চেতনাকে যেন হারিয়ে ফেলি। আমরা বাস্তবটাকে মানতেই চাই না, বরং বাস্তবটার কঠিন আঘাত থেকে বাঁচার জন্য
পালিয়ে পালিয়ে বেড়ায়, কিন্তু যেটা বাস্তব, যেটা ঘটমান, আমরা তাকে যতই অস্বীকার করি না কেন, সেটা চিরন্তন সত্যি। তাকে তো বদলানো যায় না। তাই আমি যতীন বাবুর মনে সামান্য শক্তির সঞ্চার করার জন্য বললাম, যেটা ঘটে গেছে সেটাকে তো আর পরিবর্তন করা যাবে না। বাস্তবটাকে স্বীকার করুন, চেষ্টা করুন স্বীকার করতে। যতীনবাবু, যান, বাড়ির ভিতরে প্রবেশ করুন, আর আপনার স্ত্রীর আত্মার শান্তির জন্য যথাযথ ক্রিয়াগুলি সম্পন্ন করুন। আমার কথা শুনে যতীনবাবুর চোখ থেকে কয়েক ফোঁটা জল মাটিতে পড়ল। তারপর তিনি আমাকে অনুরোধ করে বললেন, ঠাকুরমশাই, আপনিও আমার সাথে বাড়ির ভিতরে প্রবেশ করুন। ঈশ্বরের অশেষ কৃপা, এই দুর্যোগময় পরিস্থিতিতেও আমি আপনার সান্নিধ্য পেয়েছি। না হলে এই দুর্যোগ আমার জন্য আরো দুর্বিষহ হয়ে উঠত। যতীনবাবুর অনুরোধে আমিও তার মহলে প্রবেশ করলাম। যতীনবাবু মহলে প্রবেশ করার সাথে সাথে একটি বছর 10 ছোট কন্যা শিশু এসে তাকে জড়িয়ে ধরল। শিশুটি কাঁদতে কাঁদতে যতীনবাবুকে বলতে শুরু করলো, বাবা, দেখো না, মা কথা বলছে না কেন? কিরকম ভাবে মেঝেতে শুয়ে আছে। আর দেখো দেখো, সকলেই না কিরকম কান্না করছে। কিন্তু যতীনবাবু কোনো উত্তর দিলেন না, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। আর কি বা বলবেন নিজের ওই ছোট্ট শিশু কন্যাটিকে? জীবন মৃত্যুর রহস্য তো তার কাছে অখিল সমুদ্রের দুর্গম পথ, যা তার সেই ক্ষুদ্র চিন্তা চেতনার সান্নিধ্যের বাইরে। ফলত সেই শিশু কন্যাটি বারংবার যতীনবাবুকে একই প্রশ্ন করে যেতে লাগলো। শিশুটির এই রূপ অবস্থা আমার চোখে জল এনে দিল। ফলত তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি বললাম, এদিকে এসো মা। শিশুটি আমাকে বলল, তুমি কে? আমি তোমার বাবার বন্ধু, আর আমি জানি তোমার মা কেন ঘুমিয়ে আছেন। তুমি জানো? তাহলে বলো। আমি তোমাকে বলবো, আগে তুমি আমার সাথে বাইরে এসো তবে। এরপর যতীনবাবুকে আমি তার স্ত্রীর সৎকারের ব্যবস্থা করার কথা বলে শিশুটিকে নিয়ে বাইরে চলে আসি। কারণ শিশুটি ছিল অবুঝ, এবং এই অবুঝ শিশুটির বাঞ্ছনাহীন প্রশ্নবাণে যতীনবাবুও বারবার ভেঙে পড়ছিলেন। শিশুকন্যাটিকে এই মুহূর্তে তার থেকে একটু দূরে রাখা অনতি আবশ্যক বলে আমার মনে হয়েছিল। আমি শিশুকন্যাটির মন ভালো করার জন্য যতীনবাবুর বাগানের সুন্দর সুন্দর ফুলগুলির নাম তাকে জিজ্ঞেস করতে থাকি, কিন্তু শিশুটি নাছোড়বান্দা বারংবার আমাকেই জিজ্ঞেস করে যাচ্ছে, তুমি যে বললে মা কেন চোখ খুলছে না তা তুমি জানো, তাহলে আমাকে বলছো না কেন? শিশুটির এইরূপ কথা শুনে আমার মনে তীব্র বেদনার সৃষ্টি হয়েছিল। ফলত আমি ভেবেছিলাম যে ওকে মিথ্যে বলবো, কিন্তু কিছুক্ষণ পরেই আমার বিবেক তাড়িত মন আমাকে বাধা দিয়ে উঠল। কতদিনই বা তার কাছ থেকে আসল সত্যিটা লুকিয়ে রাখবে? তার থেকে বরং ওর শৈশব মনকে সন্তুষ্টি দেওয়ার জন্য কিছুটা কল্পনা কি তার ছলে ওকে বাস্তবটাই খুলে বলা ভালো। আমি বললাম, মুরারিকে তুমি চেনো মা? হ্যাঁ, চিনি তো। মা প্রতিদিন সকাল ও সন্ধেবেলা তার পূজা করেন। তোমার মা যেহেতু মুরারির পুজো করতেন, ফলত তিনি মুরারির কাছে চলে গেছেন। তাহলে কি আমার মা আর আমার কাছে ফিরে আসবে না? আর তো আসার দরকার নেই, তিনি তোমার সাথেই আছেন।
মুরারি ওই আকাশে থাকে। তোমার মা মুরারির কাছ থেকেই তোমাকে দেখছেন। কিন্তু আমার মা তো চোখ বন্ধ করে মেঝেতে শুয়ে আছে। হ্যাঁ, এখন পর্যন্ত তিনি শুয়ে আছেন, কিন্তু আস্তে আস্তে তিনি অদৃশ্য হয়ে যাবেন। তাহলে আমি কি আর আমার মাকে কোনোদিন দেখতে পাবো না? কেন দেখতে পারবে না? পারবে তো। প্রতিদিন রাতের আকাশে তিনি তারা হয়ে তোমায় দেখা দেবেন। আজ রাতে আমি তোমাকে দেখিয়ে দেব। যতীনবাবু নিজের স্ত্রীকে সৎকার করে বাড়ি ফিরলেন সন্ধ্যার দিকে। আমি ততক্ষণ ওনার শিশুকন্যাটিকে সামলে রেখেছিলাম। বাড়ি ফিরে আরও কিছু নিয়মকানুন অনুসরণ করার পর যতীনবাবু আমার সাথে দেখা করলেন এবং একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। এত বড় একটা ধাক্কা খাওয়ার ফলে যতীনবাবুর মনটা স্বাভাবিকভাবেই বড় বিষণ্ণ হয়ে উঠেছিল। আর আমিও তাই ওনাকে ঘটমান ব্যাপারগুলোর সম্পর্কে আর জিজ্ঞাসা করলাম না। উনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাকে একটিমাত্র কথা বললেন। ঠাকুরমশাই, আজকের রাতটা একটু কষ্ট করে থাকুন, কালকে আপনাকে সব খুলে বলবো। যতীনবাবু আমার ঘর থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ওনার শিশুকন্যাটি আমার ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকেই সে আমাকে প্রশ্ন করল, আপনি যে বিকেল বেলা বললেন আমার মাকে দেখিয়ে দেবেন? হ্যাঁ, অবশ্যই দেখিয়ে দেব, কিন্তু মা, তোমার নামটা কি সেটা তো জানা হয়নি। আমার নাম সোনামণি। এখন চলুন তাড়াতাড়ি, আমার মাকে দেখিয়ে দেবেন। আমি একটু হেসে বললাম, আচ্ছা ঠিক আছে, চলো। আমি সোনামণির হাত ধরে জানালার কাছে নিয়ে গেলাম। তারপর আকাশের শুকতারাটিকে দেখিয়ে বললাম, ওই যে সব থেকে বড় তারাটা আকাশে সব থেকে উজ্জ্বল দেখাচ্ছে, ওটাই তোমার মা। ও, ওই তারাটাই আমার মা? বাহ, কি মজা, আমি আবার মাকে দেখতে পাবো। সোনামণি জানালার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, তাই ওকে ওখান থেকে বিছানায় নিয়ে এসে বসিয়ে আমি আমার মায়ের চিন্তায় একটু অন্যমনস্ক হয়েছিলাম। কিন্তু হঠাৎই সোনামণির চিৎকারে আমি সজাগ হয়ে উঠলাম। আমি দেখলাম দুটো কালো হাত জানালার বাইরে থেকে সোনামণির নরম গলাকে সজোরে চেপে ধরেছে। হাত দুটোর আকার এবং আকৃতি দেখে আমার বুঝতে আর বাকি রইল না যে এগুলো কোনো সাধারণ মানুষের হাত নয়, ওগুলো কোনো অশরীরীর হাত। তাই আমিও এবার সোনামণিকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে উঠলাম। অন্যদিকে সোনামণির আওয়াজ শুনে বাড়ির সকলেই আমার ঘরে এসে উপস্থিত হয়েছে। আর এই রকম দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে সকলেই সোনামণি সোনামণি করে চিৎকার করতে শুরু করেছে। যতীনবাবু এই একই রকম দৃশ্য দেখে চিৎকার করে উঠে বললেন, সোনামণি, সোনামণি, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার মেয়েকে বাঁচান, ঠাকুরমশাই, আমার মেয়েকে বাঁচান। কথাটি বলে যতীনবাবু জ্ঞান হারিয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়লেন। এক বৃদ্ধা, সম্ভবত যতীনবাবুর মা ও নিবারণ, ওনাকে জড়িয়ে ধরে সজোরে কাঁদতে শুরু করল। কিন্তু এখন যতীনবাবুর দিকে মনোযোগ দেওয়ার আর আমার সময় নেই। তাই আমি দ্রুত আমার কমণ্ডলী থেকে সামান্য জল হাতে তুলে নিলাম এবং ওই অশরীরীকে সাময়িকভাবে প্রতিরোধ করবার জন্য বীজ মন্ত্র জপ করতে শুরু করলাম। ওম তিল হসি সমদৈবতা গোষণ তৃপ্তিকারক পৃত্তিনাং স্বর্গদাতাত্বং মর্দনাং মম রক্ষকা ভূত প্রেত পিশাচান্যং বিশ্লেষু শক্তিকারক। তারপর আমার হাতে থাকা কয়েক ফোঁটা জল ছিটিয়ে দিলাম সোনামণির দিকে।
তৎক্ষণাৎ সেই অশরীরী সোনামণির গলা ছেড়ে চিৎকার করে জানালা থেকে দূরে সরে গেল। আর এরই মধ্যে সমস্ত ঘরটিকে বন্ধন করে ফেললাম। সেই অশরীরী বাড়ির বাইরে থেকে হুঙ্কার দিয়ে বলে উঠল, তান্ত্রিক, নিজের জীবন প্রিয় হলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। তোর ওই সামান্য শক্তি আমাকে দীর্ঘক্ষণ আটকে রাখতে পারবে না। আর যদি আমার কথা অমান্য করিস তো এই বাড়ির সকলের সাথে তুইও মৃত্যু মুখে পতিত হবে। আমি প্রত্যুত্তরে কিছু বলতে যাব, তার আগেই সেই অশরীরী অদৃশ্য হয়ে গেল। আমি এবার সোনামণির দিকে এগিয়ে গেলাম এবং সোনামণিকে নিজের কোলে তুলে নিলাম। এই ভীতিপ্রদ ঘটনায় সে ভয়ে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আর এটাই তো স্বাভাবিক, একজন শিশুর পক্ষে এর থেকে ভীতিপ্রবণ ঘটনা আর কি বা হতে পারে। সেই অশরীরীর আঙুলের চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছিল সোনামণির কণ্ঠের কোমল ত্বকে। ওদিকে যতীনবাবুর জ্ঞান ফিরে আসতে উনি ছুটে এলেন সোনামণির দিকে। তারপর সোনামণিকে নিজের কোলে তুলে কাঁদতে শুরু করলেন। কিন্তু সোনামণিকে নিয়ে আমার চিন্তা অন্যখানে। শারীরিক দিক থেকে ক্ষতির পরিমাণ সামান্য হলেও মানসিক দিক দিয়ে তার ক্ষতির আশঙ্কা অনেক বেশি। কারণ একে তো শিশুটি তার মাকে হারিয়েছে, আর তার উপর আজকে এই ভয়ানক ঘটনা। ওইটুকু শিশু মন এত বড় ধাক্কা কি সামলাতে পারে? এই ঘটনায় হয়তো সে মানসিক ভারসাম্য হারিয়েও ফেলতে পারে। এই ধরনের দৃষ্টান্ত আমি এর আগেও প্রত্যক্ষ করেছি। তাই আমি স্থির করি আজকের এই ভীতিপ্রদ ঘটনার চিহ্ন আমি ওর স্মৃতি থেকে মুছে দেব। আর এতে আমার কিছু শক্তি বিসর্জন দিতে হবে। সে কিছু শক্তি হারাবো, কিন্তু শিশুটির কোনো অনিষ্ট আমি আর হতে দেব না। এই একদিনেই এই মা হারা শিশুটি আমায় যে স্নেহের বাঁধনে বেঁধে ফেলেছে, সেখানে আমার শক্তির মূল্য তুচ্ছ, সামান্য মাত্র। আমি যতীনবাবুকে বললাম, যতীনবাবু, দয়া করে আপনি ভেঙে পড়বেন না, আপনাকে শক্ত হতে হবে। আজকের এই ঘটনা সোনামণির মনে বিরূপ প্রভাব ফেলেছে। তাই আমি স্থির করেছি যে এই ঘটনার স্মৃতি আমি ওর মন থেকে মুছে ফেলব। আর ওর গলায় এই ক্ষত আমি নিজের শক্তি দ্বারা নিরাময় করার চেষ্টা করব। এখন শুধু আপনার সম্মতির প্রয়োজন। যতীনবাবু স্বল্প কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, আপনার আপনার যা মনে হয় আপনি তাই করুন ঠাকুর মশাই। শুধু শুধু আমার কন্যাটির কোনো ক্ষতি হতে দেবেন না ঠাকুর মশাই। শুধু আমার কন্যাটিকে আপনি বাঁচান, আমার কন্যাটিকে আপনি বাঁচান ঠাকুর মশাই। ঠিক আছে তাহলে, কিন্তু আপনাদেরকেও কয়েকটি শর্ত মানতে হবে। হ্যাঁ, কি রকম শর্ত ঠাকুর মশাই? প্রথমত, আজকের এই ঘটনার কথা আর কোনো দিনও সোনামণির সামনে উল্লেখ করবেন না। আর দ্বিতীয়ত, আপনাদের একেবারে স্বাভাবিক আচরণ করতে হবে, মানে এমন ভান করতে হবে যাতে বাড়িতে কোনো কিছুই ঘটেনি। আর শেষ শর্তটি দুঃখজনকও বটে, তবে আপনি মানতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু আপনাকে জ্ঞাত করানো আমার কর্তব্য, তাই আমাকে বলতেই হচ্ছে। সোনামণি কিন্তু তার মায়ের মৃত্যু স্মৃতিও ভুলে যাবে। এ কি বলছেন ঠাকুর মশাই? কিন্তু সোনামণি যখন ওর মায়ের সম্পর্কে জানতে চাইবে, তখন আমি ওকে কি উত্তর দেব? সোনামণি যাতে ওর মায়ের কথা না জানতে চায়, সেই জন্য ওকে বাইরে পড়াশোনার জন্য কালকেই পাঠিয়ে দিন। আর তাতে ও আপনার গৃহের এই বিপদের হাত থেকে সুরক্ষিত থাকবে। আপনি যুক্তিসম্মত কথা বলেছেন ঠাকুর মশাই, তবুও চিন্তা করার জন্য ক্ষণিক মুহূর্ত আমাকে দিন।
আমি কিছুক্ষণ পর এসে আমার সিদ্ধান্ত আপনাকে জানাচ্ছি। এই বলে যতীনবাবু নিজের কক্ষে চলে গেলেন। অল্পক্ষণ পরেই এসে তার প্রস্তাব আমাকে জানালেন। আমি আপনার সিদ্ধান্তের সাথে একমত ঠাকুরমশাই, কিন্তু সোনামণিকে কোথায় পাঠাবেন সেটা কিছু স্থির করলেন? বিলেতে আমার ভগিনীর গৃহে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। বাহ, খুবই ভালো। যতদিন না সোনামণি প্রাপ্তবয়স্ক হচ্ছে ততদিন ও ওখানেই পড়াশোনা করবে। তারপর যদি এখানে ফিরে আসতে চায় তাহলে আনবেন। কিন্তু সোনামণি বিলেতে থাকা অবস্থাতে ওর মায়ের খবর যদি জানতে চায় তাহলে আমি কি বলবো? আর আগামীকালের যাত্রাপথে সোনামণির কোনো বিপদ হবে না তো? আগামীকাল আমি মন্ত্র বলে সোনামণির চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করে দেব। ও একবার এই গ্রাম ত্যাগ করতে পারলে ওই অপশক্তি আর কোনো ক্ষতি করতে পারবে না। আর সোনামণি যদি ওর মায়ের কথা জানতে চায় তাহলে বলবেন, মা ভালো আছে, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আহ, ঠিক আছে ঠাকুরমশাই। এখন আপনি সোনামণিকে আমার কক্ষে নিয়ে আসুন, আমি স্মৃতিলুপ্ত ক্রিয়া শুরু করব। যতীনবাবু সোনামণিকে আমার কক্ষে নিয়ে এলেন। তারপর আমি ওর ওপর আমার মন্ত্র ক্রিয়া শুরু করলাম। ক্রিয়া শেষে সোনামণি জ্ঞান হারিয়ে ফেলল। ফলত যতীনবাবু বললেন, ঠাকুরমশাই, ওকে কি আমি নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে যান। ক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ কথা, কালকে সোনামণির বিলেত যাত্রা যেন কাকপক্ষীতেও টের না পায়। আমি আপনার কথা স্মরণে রাখবো ঠাকুরমশাই। ভোর 4টে নাগাদ সোনামণিকে বিলেতে পাঠানোর জন্য যতীনবাবু একটি পালকির ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলেন। দুজন বিশ্বস্ত অনুচর সহ নিবারণকে সোনামণির সাথে পাঠালেন। তিনি সোনামণিকে বিলেতে পাঠিয়ে দিলেন। অনুচর দুজন সোনামণির সাথে বিলেতে যাবে এবং নিবারণ সোনামণিকে বন্দর পর্যন্ত পৌঁছে দিয়ে গৃহে ফিরে আসবে।